তো রাম মন্দিরের মধ্যে থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। রাম মন্দির, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সত্যি কথা বলতে ভাবতে কিন্তু অবাক লাগছিল, কারণ 144 বছর পর, একটা দুটো বছর না, 144 বছর পর মহাকুম্ভের পূর্ণযোগে স্নান, আর সেই স্নানে আমরা সবাই স্নান করেছিলাম। তো তারপর দেখো আমরা অযোধ্যায় আসার পর এই হোটেলটাতে ছিলাম, আর এখানে থাকার পর স্নান করে নিয়ে ড্রেস পাল্টে নিয়ে প্রভু শ্রী রামের জন্মভূমি মানে অযোধ্যার রাম মন্দির দর্শন করতে। কিন্তু তার আগে আমরা সবাই ঢুকে পড়লাম একটা হোটেলে, আর সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিলাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট করো। হোটেলে যাওয়ার পর প্রথমে চামচ দিয়ে খেলেও পরবর্তীতে কিন্তু আমি হাত দিয়েই মেখে খেয়েছিলাম। তারপর দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম হাঁটা পথে রাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে বাইক বা টোটোর ব্যবস্থাও আছে। তো ওটাতে গেলে কি হবে, কিছু দূর এগোনো যাবে, কিন্তু সম্পূর্ণটা কিন্তু ওরা পৌঁছে দেবে না। ওই কারণে আমরা আর কোনো কিছুতে না উঠেই পায়ে হেঁটেই চলা শুরু করে দিলাম। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছুই কিন্তু দেখছিলাম। যত কাছে আসছিলাম রাম মন্দিরের ততটাই মনে যেন আলাদাই একটা আনন্দ হচ্ছিল। সত্যি কথা বলতে এতটা দূর যে আমরা হেঁটে যাচ্ছিলাম আমাদের কিন্তু কষ্ট হচ্ছিল না, বরং কেমন একটা যেন আলাদাই অনুভূতি হচ্ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে যার কাছেই জিজ্ঞাসা করা হচ্ছে আর কত দূর, তারাই বলছে আর 1 কিলোমিটার। কিন্তু এই 1 কিলোমিটার করতে করতে আমরা কিন্তু অনেকটাই পথ পেরিয়ে ফেললাম। মন্দিরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছিলাম এইরকম ফলের দোকান বসেছে, যেখানে জানো তো যে ক্যারি ব্যাগগুলো দিচ্ছিল সেটাও ছিল গেরুয়া রঙের। আর এই ফলের মধ্যে আমার একটা জিনিস অদ্ভুত লাগলো, যেরকম ধরনের পেয়ারাগুলো আমরা খাই না, অতিরিক্ত পেকে হলুদ হয়ে গেছে, প্রায় পচে যাওয়ার মতো, সেগুলোও এখানে বিক্রি হচ্ছে। চশমাটা এখান থেকে রাখাও যা, তোমার চোখে রাখাও তাই, বুঝতে পেরেছো? এখানে ঢোকার পর থেকেই এত বানর দেখছি যে সবাই বলছিল বানরে নাকি চশমা নিয়ে চলে যায়, তো ওই কারণে আমি চশমাটা খুলে ওর হাতে রাখতে দিয়েছিলাম। ও এমনভাবে রেখেছে, চোখে রাখাও কিন্তু সেই একই ব্যাপার। তো যাই হোক, তারপর দেখো যত দূর আমরা এগোচ্ছি তত দূর অ্যানাউন্স হচ্ছে কেউ না কেউ হারিয়ে গেছে। প্রভু শ্রী রাম মন্দির যেতে যেতে এইরকম একটা কুণ্ড দেখলাম। তো আশেপাশে অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারাই বললেন এটা নাকি বিভীষণ কুণ্ড। জানি না এটার নাম সঠিক কি। তো যাই হোক, তারপর দেখো আমরা আবার শুরু করলাম হাঁটা। আর দেখো কত লোকের লাইন। এই পাশের লাইনটা আছে হনুমান মন্দিরে যাওয়ার জন্য, আর এই যে লাইনটা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো প্রভু শ্রী রাম মন্দির যাওয়ার জন্য। রামলালার দর্শন তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা করতে পারবো। তার আগে প্রভু রামের কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। বিষ্ণুর 7ম অবতার রাম, আর এই প্রভু শ্রী রামচন্দ্র আরও অনেক নামেও পরিচিত, যেমন দাশারথী, রাঘব। এই অযোধ্যা জেলাটা আগে ফৈজাবাদ জেলা নামে পরিচিত ছিল, আর সেখান থেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে ফৈজাবাদ নাম পরিবর্তন হয়ে অযোধ্যা নাম রাখা হবে, কারণ তার আগেই এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়েছিল। আমরা মোটামুটি অনেকেই জানি রামায়ণে বলা হয়েছে যে রামের জন্মস্থানের অবস্থান অযোধ্যা নামে সরায়ু নদীর তীরে অবস্থিত ছিল। আধুনিক অযোধ্যা উত্তর ভারতের উত্তরপ্রদেশে। প্রভু শ্রী রামলালার জন্মস্থানের সঠিক স্থানটি হলো যেখানে একসময় বাবরি মসজিদটি ছিল। আমার কিন্তু মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ আমরা আর কিছু মুহূর্ত পরই দেখতে পারবো রামলালাকে। কিন্তু ওর একটু কষ্ট হচ্ছিল, দেখতেই পাচ্ছ আমার ঘাড়ের উপরে হাত দিয়ে দিয়ে যাচ্ছিল, কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো ওর ভীষণ কষ্ট হচ্ছে। এই যে আমরা মন্দিরের মধ্যে পৌঁছে গেছি, আর এখানে কিন্তু জুতো, ব্যাগ, ফোন সব কিছুই ফ্রিতে রেখে দেওয়ার ব্যবস্থা আছে। তারপর দেখো আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম। ভগবান বিষ্ণুর 7ম অবতার প্রভু শ্রী রামকে এখানে বালক রূপে পুজো করা হয়। ঐতিহ্য এবং প্রতীকবাদ। ভগবান রামের সাথে সম্পর্ক। বাল্মীকি রামায়ণের মতো প্রাচীন গ্রন্থে ভগবান রামের কিছু বর্ণনায় তাকে শ্যামল রূপ বা গাঢ় বর্ণের বলে উল্লেখ করেছেন। এমনকি আমাদের ধর্মগ্রন্থগুলিতে ভগবান রাম বা অন্যান্য দৈব পুরুষদের শৈশব উদযাপন করে যতক্ষণ না তারা 5 বছর বয়সে পৌঁছায়। অতএব 5 বছর বয়সে ভগবান রামের মূর্তি স্থাপন তার নিষ্পাপ রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ভগবান প্রভু শ্রী রাম। তিনি এই অযোধ্যা রাম মন্দিরে ছোট্ট 5 বছরের শিশু
রামলালা রূপেই পূজিত হয়। আর এই শিশু রামলালার মূর্তির এই যে পাথরটা, এটা কিন্তু 3 মিলিয়ন বছরের পুরনো পাথর, সেটাই খোদাই করে বানানো হয়েছে। মন্দিরের মধ্যে কোনো ছবি বা ভিডিও বা রামলালার কোনো ছবি বা ভিডিও এগুলো কোনো কিছু করারই নিয়ম নেই। এখনো প্রচুর কাজ বাকি, দেখতেই পাচ্ছ মন্দিরের মধ্যে সম্পূর্ণভাবে কাজ চলছে। প্রভু রামলালার জন্মভূমিতে আসতে পেরে সত্যি বলতে নিজেকে সনাতনী হিসাবে ভীষণ ধন্য মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার নিজের এই রাম মন্দিরে ঢোকার পর থেকে একটা আলাদা শান্তি, একটা আলাদা অনুভব, একটা আলাদা নিশ্চিন্ত, ভীষণ রকমের একটা আলাদা শান্তি লাগছিল। তো তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যেখানে জুতো রেখেছিলাম সেখান থেকে টিকিটটা জমা দেওয়ার পর আমরা জুতো নিলাম। তারপর দেখো এখানে কিছু জিনিসপাতি, মূর্তি, তারপর প্রসাদ এগুলো কিনে নিলাম বাড়ির সবার। এখান থেকে বালিতে ভাজা পাঁপড় খেয়ে নিলাম আমরা। আর আমরা মন্দিরে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত অনবরত শুনে যাচ্ছিলাম কেউ না কেউ হারিয়ে গেছে। এটাই ছিল আমাদের রাম মন্দিরের ভিডিও। আর রাম মন্দির থেকে যখন আমরা বাইরে বেরিয়ে চলে আসছিলাম তখনই আমরা বুঝতে পারলাম সঠিক আমরা কতটা দূর হেঁটে হেঁটে গিয়েছিলাম, কারণ আসার সময় অতটাও আমাদের হাঁটতে হয়নি, আর যাওয়ার সময় আমাদেরকে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে ঢুকিয়েছিল, তার কারণ এতটা ভিড় জমে গেছিলো। তাছাড়াও মন্দিরের মধ্যে কাজ চলছিল, যে কারণে অনেকটা পেছন দিয়ে ঘোরাতে ঘোরাতে তারপর ঢুকিয়েছিল মন্দিরের মধ্যে। এরপর আমরা চলে যাচ্ছি সবাই মিলে বুদ্ধগয়া। তার আগে আমরা চলে যাবো একটা রেস্টুরেন্টে, যেখানে গিয়ে রাত্রের খাওয়া দাওয়াটা করে নেবো। আর সেখানে যাওয়ার পর কিছু ইউনিক চেয়ার টেবিল দেখে আমার ভীষণ ভালো লাগছিলো, ওই কারণে একটু ভিডিও করে নিলাম। সেখান থেকে খাওয়া দাওয়া না করে আমরা চলে আসলাম একটা ধাবায়, আর সেখান থেকেই রুটি তরকাটা খেয়ে নিলাম।